প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়, নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো এই প্রোগ্রামিং ভাষার মধ্যে কিছু সেক্টর আছে, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং। এই তিনটা টপিক নিয়ে চ্যাপ্টারটা মোটামুটি সাজানো আছে। ওকে, তো আমরা ফ্লোচার্ট নিয়ে আজকে খুব একটা আলোচনা করব। তো ফ্লোচার্ট বুঝতে গেলে আমাকে প্রথমত বুঝতে হবে ফ্লোচার্ট কাকে বলে। একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যে ধাপগুলো প্রয়োজন, ওই ধাপগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই ফ্লোচার্ট বলে। যে কোনো ধরনের একটা প্রবলেম আমরা বা সমস্যা সমাধানের জন্য যে স্টেপগুলো প্রয়োজন সেগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই ফ্লোচার্ট বলে। তাহলে এখানে আমাদের কি কি চিহ্ন রিলেটেড সেটা একটু আমরা বলছি। এই যে চিহ্নটা, এটা হচ্ছে যে ওভাল শেপ। হ্যাঁ, এটা কখন ইউজ করা হবে? কোনো একটা প্রোগ্রাম শুরু বা শেষ করার ক্ষেত্রে এই চিত্রটা ব্যবহার করব, ওভাল শেপ। ওকে, আর এটা হচ্ছে যে সামান্তরিক। এই চিত্রটা হচ্ছে যে সামান্তরিক। কখন ইউজ করব? এই সামান্তরিক চিহ্নটা আমরা ইউজ করব যে কোনো একটা প্রোগ্রামের ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে। যে কোনো একটা প্রোগ্রামের ইনপুট এন্ড আউটপুটের ক্ষেত্রে এই চিত্রটা আমাকে অবশ্যই ইউজ করতে হবে। ওকে, এবার আসো কানেক্টর। কানেক্টরটা একদম পুরোপুরি সার্কেল। এটা কিন্তু সার্কেল না, সার্কেলটা খানিকটা চ্যাপ্টা। এটা হচ্ছে যে পুরোটা সার্কেল। এই কানেক্টর হচ্ছে যে বিভিন্ন ধরনের সংযোগ স্থাপনের জন্য কানেক্টরটা ইউজ করা হয়। এইবার আসো রেক্টেঙ্গুলার। হ্যাঁ, এই চতুর্ভুজটা কখন ইউজ করব? প্রক্রিয়াকরণে, মানে কোনো কিছু সমস্যা সমাধানের যে ফর্মুলাগুলো উপস্থাপন করার জন্য এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। ওকে, তারপর আসেন এটাকে ডায়মন্ড চিহ্ন বলে। হ্যাঁ, ডায়মন্ড চিহ্নটা কখন ইউজ করব? কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো বেসিক্যালি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শর্ত বসানোর ক্ষেত্রে এই চিত্রটা ব্যবহার করা হয়। এই হচ্ছে ফ্লোচার্টের মোটামুটি একটা বেসিক, যেটা দিয়ে তুমি এগিয়ে যেতে পারবে। ওকে, আরো অনেক ধরনের চিত্র আছে, আমি হচ্ছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাই আমি এখানে চেষ্টা করেছি উপস্থাপন করার জন্য। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। ধরো তোমাকে একটা প্রশ্ন দিল যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও অ্যালগরিদম লিখো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও অ্যালগরিদম লিখো। তো ফার্স্ট অফ অল, বৃত্তের ক্ষেত্রফল তো জানি আমরা 9 10 এ পড়েছি। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি স্যার? আচ্ছা, আমি তারপরে এখানে একটু করে আলোচনা করছি। ধরো এটা যদি একটা সার্কেল হয়, এটা পয়েন্ট, কেন্দ্র, সেন্টার, এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস, সেখান থেকে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। আর বৃত্তের ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। ওকে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এটা আমরা ছোটবেলায় পড়েছি। সেই জিনিসটাই এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমত আমাদের আর এর মানটা জানতে হবে। যদি আমি আর এর মান বা ব্যাসার্ধের মানটা জানি তবেই তো বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আর এর মানটা আমাকে কি করতে হবে স্যার? ইনপুট করতে হবে। আমি আর এর মানটা যদি আমি এখানে যে কোনো একটা নির্দিষ্ট মান বসাই তবেই তো আমি আউটপুটটা পাবো। তাহলে এখানে ইনপুট হচ্ছে আর, আউটপুট হচ্ছে এই ক্ষেত্রফলের রেজাল্টটা। ওকে, তাই এটা আমরা ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করব। তার আগে পাই আর স্কয়ার দিয়েও লেখা যায়। পায়ের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, মানটা হচ্ছে 3.1416 ধরে 5926। পায়ের নির্দিষ্ট মান আরো আছে, অগণিত একটা মান। পাই নিয়ে একটু কাহিনী আছে, সেটা আমরা বলবো। কারণ হচ্ছে যে এই যে মানটা দেখছো 3.14, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু পাই দিবসও পালন করা হয়। মানে কিভাবে? যেমন হচ্ছে যে এই যে এটা 3 মানে হচ্ছে যে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 14 তারিখ পাই দিবস পালিত হয়। ওকে, তারপর এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনে থাকবো। এই মার্চের 14 তারিখ বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন। ওকে, তারপর আরো একটা ইনফরমেশন, বিজ্ঞানী স্টিফেন হকিংস, বিখ্যাত বিজ্ঞানী, যার বিখ্যাত বই একটা আছে, দ্য ব্রিফ স্টোরি অফ টাইম। হ্যাঁ, ওই স্টিফেন হকিংস এর মৃত্যুদিন। তাহলে এখানে কিন্তু দুইজন বিজ্ঞানী সম্পর্কিত। হ্যাঁ, এই মার্চ মাসের 14 তারিখকে আসলে মূলত পাই দিবস হিসেবে কাউন্ট করা হয়। এবং আরো কিছু আমি তোমাদেরকে জানার জন্য ইনফরমেশন দিচ্ছি। 3.14159, এই যে এখানে 159 লিখাই,
হ্যাঁ, মানে হচ্ছে 1টা বাজে 59 মিনিট। এই 59 মিনিটকে পাই মিনিটও বলা হয়। দেখেন স্যার, এবং আরো একটা ইনফরমেশন, 59 এই যে 26, তাহলে এই 1টা বাজার মানে হচ্ছে যে একটা 59 মিনিট 26 সেকেন্ড, এই 26 সেকেন্ডকেও পাই সেকেন্ড বলা হয়। ক্লিয়ার? এগুলো হচ্ছে জানার জন্য বলেছি, যদিও পরীক্ষা আসবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা চলে আসছি টপিক। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও অ্যালগরিদম নির্ণয় করতে হবে। তাহলে আমি বৃত্তের টপিকটা বুঝিয়ে দিলাম, বৃত্তের ব্যাসার্ধ আর যার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এবং পাই এর মানগুলো তো বিস্তারিত বললাম। ওকে, এইবার আসেন, এই যে একটা আমাকে প্রবলেম দিল যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যে সূত্রটা আমাকে ফলো করতে হবে, সেটাই আমরা ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব, স্টেপ বাই স্টেপ আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, সেটাকেই বলা হয় ফ্লোচার্ট। তাহলে আসো আমরা ফ্লোচার্টটা দেখি নিই। তাহলে আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি। ওকে, মুছে দিলাম। তো ফার্স্ট অফ অল আমাকে প্রোগ্রামটা শুরু করতে হবে। তো শুরু করতে গেলে আমরা যে চিত্রটা ইউজ করব সেটা হচ্ছে ওভাল শেপ, মানে তেমন বৃত্ত না, এটা আমি মাঝখানে রাখলাম বোঝার সুবিধার্থে। তারপর আসেন, আমি ইনপুটের জন্য সামান্তরিক ইউজ করলাম, এখানে রাখলাম। তারপর আসি চতুর্ভুজ, তারপর আসি আবার সামান্তরিক দিতে হবে। আমি একেবারে সাজিয়ে নিচ্ছি আর কি। লাস্ট ওকে, এইবার দেখো আমি একটু বলছি। প্রথমে শুরুতে আমি প্রোগ্রামটা স্টার্ট করব। ওকে, প্রোগ্রামটা স্টার্ট করলাম। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে কার মান জানতে হবে, ব্যাসার্ধের মান, আর এর মান। তাহলে এখানে ইনপুট হচ্ছে আর, ব্যাসার্ধ রেডিয়াস, কারণ আর এর মানটা আমি যদি কম্পিউটারে কিবোর্ড দিয়ে ইনপুট করি তবে তো ক্ষেত্রফলটা পাবো, যার কারণে আমি ইনপুট আর লিখলাম। তবে কোন চিত্রে, সামান্তরিক, যেটা আমি একটু আগেই বলেছি কখন কোন চিত্রটা ব্যবহার করতে হবে। এইবার আসো ফর্মুলা বসাতে হবে। তো ফর্মুলা বেসিক্যালি বসাবেন আপনি চতুর্ভুজ যে চিত্রটাতে, রেক্ট্যাঙ্গুলার শেপটাতে। ওকে, তাহলে এখন আমি বসাচ্ছি ক্ষেত্রফলটাকে আমি বড় হাতের এ দিয়ে প্রকাশ করি, সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এভাবেও দেওয়া যায়, বা তুমি পায়ের মানটাও লিখতে পারো। এবার আসো, আমি যখন স্যার আর এর মান একটা নির্দিষ্ট করে বসাবো, একটা রেজাল্ট তো পাবো। এই রেজাল্টটা শো করবে কি, আউটপুট হিসেবে। আর আউটপুট কোথায় বসবে স্যার, সামান্তরিক চিত্রে। তাহলে সেক্ষেত্রে এখানে তোমরা প্রিন্ট লিখতে পারো, প্রিন্ট এ। দেন প্রোগ্রামটা শেষ। তাহলে আমাকে প্রোগ্রামটা স্টপ করে দিতে হবে। ক্লিয়ার? এই যে একটা ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেসগুলো, ধাপগুলো স্টেপ বাই স্টেপ চিত্রের মাধ্যমে প্রকাশ করা, সেটাকে বলা হয় ফ্লোচার্ট। এখন আমাদের আরো একটা জিনিস বলেছে, ফ্লোচার্ট ও অ্যালগরিদম লিখুন। ক্লিয়ার? এই ধাপগুলো আমি ধারাবাহিকভাবে বর্ণনা করাটাকেই বলা হবে অ্যালগরিদম। তো ধারাবাহিকভাবে প্রথমে আমি যদি অ্যালগরিদম লিখি, খেয়াল রাখবা পরীক্ষার হলে চিত্রগুলো কিন্তু পেন্সিল দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে অ্যালগরিদম প্রথমে স্টেপ 1 দিয়ে লিখতে পারো, বা ধাপ 1, এটা কিন্তু ধারাবাহিকভাবে বলতে হবে। ওকে, তো ধাপ 1-এ আমরা প্রোগ্রামটি শুরু করি। ধাপ 2, আর এর মান মানে ব্যাসার্ধে আর এর মান ইনপুট হিসেবে গ্রহণ করি। ইংরেজিতে লিখলে আরো শর্টকাটে লেখা যেত। ওকে, ধাপ 3, ক্ষেত্রফলের সূত্র, a equal to পাই আর স্কয়ার এর সূত্র প্রয়োগ করি।
ওকে, এবার ধাপ 4, প্রিন্ট, প্রিন্টের বাংলা হচ্ছে ছাপাই, ছাপাই এ। ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি। এই হচ্ছে আমি ধারাবাহিকভাবে ধাপগুলো কি বিবরণটা বিস্তারিত লিখলাম। এটা কি বলা হয় অ্যালগরিদম, এটাকে বলা হয় ফ্লোচার্ট। আশা করি আজকে ছোট্ট টপিকটা